যারা আজকে তৃণমূল বলে নিজেদেরকে দাবি করছে, যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাচ্ছে, তারা যদি হিন্দু বিধায়ক হয় তাহলে তাদের যেদিনকে শেষ যাত্রা হবে শ্মশানে মানে মুখাগ্নি করবার লোক থাকবে না, আর মুসলমান হলে ওদের দাফন দেওয়ার জন্য কেউ থাকবে না। এরা হচ্ছে জনদরদী সরকার নয়, এটা হচ্ছে জনবিরোধী সরকার। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেদিনকে তৃণমূলের দাবিদার হবেন সেদিনকে ওনার বাড়ির লোকরাও হাসবে, ওনার বাড়ির লোকরাও বিশ্বাস করে না উনি তৃণমূল। তো পশ্চিমবঙ্গের মানুষ তো অনেক দূরের কথা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে বেঈমান, গাদ্দার এবং মির্জাফর হিসেবেই চিহ্নিত থাকবে। সরকার পালাবদলের পরই তৃণমূল কংগ্রেস দুটো দলে খান খান হয়ে গেছে, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি আবার নতুন দল করবেন সেই নিয়ে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেদিনকে তৃণমূলের দাবিদার হবেন সেদিনকে ওনার বাড়ির লোকরাও হাসবে, ওনার বাড়ির লোকরাও বিশ্বাস করে না উনি তৃণমূল। তো পশ্চিমবঙ্গের মানুষ তো অনেক দূরের কথা। উনি যদি তৃণমূলের 80 জন এমএলএকে তর্কের খাতিরে ধরা যাক, যদিও এখানে শোভনদেব চট্টোপাধ্যায় নিজে আছেন, 80 জন এমএলএকে নিয়েও কোথাও চলে যান তাহলেও উনি তৃণমূল হতে পারবেন না, ওটা হওয়া সম্ভব না। বন্দ্যোপাধ্যায় পদবি থাকলেই কেউ তৃণমূল হয়ে যায় না, ঠিক আছে? যারা আজকে তৃণমূল বলে নিজেদেরকে দাবি করছে, যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাচ্ছে, তারা যদি হিন্দু বিধায়ক হয় তাহলে তাদের যেদিনকে শেষ যাত্রা হবে শ্মশানে মানে মুখাগ্নি করবার লোক থাকবে না, আর মুসলমান হলে ওদের দাফন দেওয়ার জন্য কেউ থাকবে না। এর চেয়ে বড় বেঈমানি কেউ করতে পারে না, ফলে সেটা হবেও না। আবারও বলছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে বেঈমান, গাদ্দার এবং মির্জাফর হিসেবেই চিহ্নিত থাকবে। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা গেছেন তারা যেন সাবধানে প্লেনে চড়েন, সবাই যেন অজিত পাওয়ারের কথাটা মাথায় রাখেন। অজিত পাওয়ারের কি হয়েছিল, যারা নিজেদের আসল তৃণমূল দাবি করছেন তারা যেন মনে রাখেন যে আসলে এনসিপি দাবি করতে গিয়ে অজিত পাওয়ারের কি হয়েছিল। মির্জাফরকে কেন দলে নিল তৃণমূল? ব্লান্ডার। ওনার ক্ষমার শরীর এরকম অনেককে টিকিট দিয়েছেন, কি করা যাবে? কিন্তু একটা ভুল কখনো রাজনীতির ফাইনাল কথাটাকে নির্ধারিত করে না। আবারও বলছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ওনার শুধু বন্দ্যোপাধ্যায় পদবিটা আছে, তৃণমূল ক্লেম করার জন্য আর কিছু না। ক্যামেরাটা ঘোরান, ঘুরিয়ে দেখুন। আমি বিজেপির দালালদের সাথে ঝগড়া করব না, আমরা লড়াই করতে এসেছি, মানুষকে উত্তর দেব, আমরা মানুষকে উত্তর দেব, পাবলিককে উত্তর দেব, বিজেপির দালালদের উত্তর দেব না। সবকে সিটিং, অশোক দেব বসে আছেন, কুণাল ঘোষ রাস্তায় রয়েছেন, শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের প্রপোজ অপোজিশন লিডার তিনি আছেন। আমার মনে হয় আপনারা বিজেপির চশমাটা খুলে একটু সাংবাদিকদের চশমাটা পরে আসুন। আপনারা বলতে পারেন, কিছু আসে যায় না। হচ্ছে না তো তাহলে কিসের পরিবর্তন? তৃণমূল না হয় খুব খারাপ ছিল, তাহলে বিজেপি কিসের পরিবর্তন এনেছে? এর উত্তরটা আগে দাও। তোমাদের শোনো, আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের প্রতিনিধিরাও সেদিন সোনারপুরে অনেকে হেকেল্ড হয়েছে, মার খেয়েছে, তাদের সাথে ব্যক্তিগতভাবে তারা জানিয়েছে যে কী ঘটনা ঘটেছে, কিন্তু এটা সবচেয়ে আনফরচুনেট, তাহলে এই ক্যামেরা ওর দিকে ঘোরাও, আমাকে বলে কি হবে? ও বলুক, না ওকে বলো, ও উত্তর দিচ্ছে, ওকে বলো। বিধায়ক নিয়ে আজকে বিধানসভার পথে যাচ্ছে, কি বলবে এটা নিয়ে? দেখা যাক কত ক্ষমতা। আরে 98 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, সবাই বলেছিল যে এই জোড়া ফুল ছাগলে খেয়ে নেবে। সেই তৃণমূল কংগ্রেস 15 বছর রাজ্য চালিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী, 7 বারের এমপি। তৃণমূল কংগ্রেস দলটাকে মাত্র 17 বছরের মাথায় তিনি রাজ্যে ক্ষমতায় এনেছেন। সুতরাং আমি বলছি যে মিডিয়া ট্রায়াল চলতে পারে, আপনাদের প্রত্যেকের প্রতিও আমাদের শ্রদ্ধা। আমরা জানি আপনাদের হয়তো কোথাও কোনো কম্পালশন আছে, কিন্তু এই গরমে রোদ্দুরে সাবধানে থাকুন, আমরা সবাই সবার পাশে আছি, মানবিকভাবে থাকুন। আরে বিধায়কদের দল নাকি? দল তো কর্মীদের দল, আপনি জায়গাগুলো মুখগুলো ঘোরান না। কে নেই তো আমাদের সিটিং এমপি, আমি সামিরুল ইসলামকে দেখতে পাচ্ছি,
করতে পারছি। দলের কর্মীরা বিপদে হচ্ছে বিভিন্ন বিধানসভায়, সেই বিধানসভার জেতা বিধায়ক আপনি জানেন আমাদের নামে চুরি ডাকাতি মিথ্যে খুনের কেস দেওয়া হচ্ছে, তারপরে এতজন কর্মী তারা এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে। বাড়ির তার কেটে দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, রাস্তার জল কেটে দিচ্ছে, বাড়ির ইলেকট্রিসিটি অফ করে দিচ্ছে, মিথ্যে যারা ভদ্রলোক তাদের বিরুদ্ধেও মিথ্যে কেস দিয়ে ওরা এই সমস্ত করছে। আমি আপনাদের বলছি মোকাবিলা করবেন। কিভাবে রাস্তায় আন্দোলন হবে, পথে নেবেই তো আমাদের জনপ্রতিনিধিরা, কলকাতা কর্পোরেশনের প্রতিনিধি তারা আছেন, নয়না ব্যানার্জি আছেন, বিশ্বরূপ দে আছে কর্পোরেশনের প্রতিনিধি তারা আছে, আমরা সবাই আছি। আপনারা পাজেল করে দিয়ে কোনো লাভ নেই। দাদা, এই যে যেভাবে হকারদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে পুনর্বাসন ছাড়া, সেই নিয়ে আজকে আপনারা রাস্তায় নামছেন, কিন্তু বিজেপি সরকার তো হুঁশ থাকবে না তো। এরা হচ্ছে জনদরদি সরকার নয়, এটা হচ্ছে জনবিরোধী সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যা করে এসছে সেটা আপনি কোনোদিন জনবিরোধী বলতে পারবেন না। হ্যাঁ, কিছু নেতা মন্ত্রীরা যা করেছে তার জন্য আজকে আমাদের এই অবস্থা, কিন্তু পার্টিকুলার আপনি বলতে পারবেন না যে মমতা ব্যানার্জি জনবিরোধী সরকার, তিনি জনদরদি সরকার। ওই এটা চোর শব্দ যুক্ত হয়ে যাচ্ছে এখন পালা বদলের পরই। ও তো হবেই, যারা চুরি করেছে তারা চোর অবভিয়াসলি। তো আপনি কেন, সংবিধানও বলে, সারা ভারতবর্ষের আইনও বলে যে যারা চুরি করেছে তারা চোর। তো আমি আমার ওপরে যেতে পারি স্বীকার করে নিচ্ছি না, সেটা নিয়ে আমার কোনো ব্যাপার। যে চুরি করেছে সে চোর। আছে, তার জন্য প্রশাসন আছে, প্রশাসন ব্যবস্থা নেবে। সেখানে ইডি আছে, সিবিআই আছে, সিআইডি আছে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারা দেখে নেবে। যদি কেউ অপরাধী হয় সেটা সেখানে বিবেচ্য বিষয়। আমরা এখানে দিদির জনদরদি নেত্রী, আমাদের হকারদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, সেটা নিয়ে হকারদের উচ্ছেদকে মোটেও সাপোর্ট করা উচিত নয়, কারণ তাদের পুনর্বাসন না দিয়ে তাদেরকে কখনোই মানে বিচ্ছেদ করে দেওয়া ঠিক নয়। দীর্ঘ 20 বছর ধরে সেখানে কাজ করে, যারা দীর্ঘ 20 বছর ধরে সেখানে কাজ করেছে তাদেরকে বলা হচ্ছে তারা বেআইনি, হুট করে দেখুন সবাই খেটে খাওয়া মানুষ। আফটার কোভিড একটা খুব বাজে পরিস্থিতি হয়েছিল। আমরা অনেকেই যারা চাকরি করতাম তারা চাকরি হারা, তারাই ফুড স্টল দিয়ে এইসব করে খাচ্ছে। মতো তারও আগেও করে খেত, এবং তারা আলটিমেটলি তারা খুব গরিব মানুষ। এবার তাদের তো একটা ব্যবস্থা করতে হবে। লক্ষ না হাজার লক্ষ মানুষ যদি একদম বেকার হয়ে যায়, না খেতে পায়, তাহলে তারা একটা ব্যবস্থা করে দেওয়ার পর অবশ্যই ক্লিন সিটি এটা কাম্য। তো সেটা যদি আমাদের যে এখন মুখ্যমন্ত্রী, উনি একসময় বলেছেন যে যেখানেই হকার উচ্ছেদ হবে সেখানে গিয়ে বিজেপির দাঁড়িয়ে যেতে, আজকে সেই মুখ্যমন্ত্রী হকার উচ্ছেদ করছে। এটা কোনোদিনই হবে না। তাহলে উনি তো আগে কেন বলেছিলেন? এটা একটা ভয়ের ব্যাপার। বুলডোজার যে রাজনীতি আমরা কোনোদিনও আমাদের হয়ে গেছে 40 ইয়ার্সে আমার 40 প্লাস এজ। তো বুলডোজার মানে আমাদের একটা ভয় লাগে, একটা আতঙ্ক লাগে। একটা জিনিস নিয়ম কানুন মেনে প্রপার প্রসেসে হোক সেটা সমর্থনযোগ্য, কিন্তু বুলডোজার কাউকে ওয়ার্নিং না দিয়ে, তাকে একটা হিয়ারিংয়ে না নিয়ে, তার কথা না শুনে, তাকে টাইম স্প্যান না দিয়ে সেটাকে দুম করে হঠাৎ হুটিয়ে দেবে এবং তার কোনো পুনর্বাসনের ব্যবস্থা নেই, সেটা কি সমর্থনযোগ্য? এতগুলো মানুষ, এতগুলো গরিবের পেট, একটা মানুষ যখন একটা লুচির তরকারি কি চায়ের দোকান করে, সেখান থেকে আরও 6-7 জনের সংসার চলে। তো এই একটা ব্যাপার খুব মিনিংফুল। এই জায়গাটার তো ব্যবস্থা করতে হবে। কাজ আফটার কোভিড প্রচুর মানুষ, এই যেমন আমার বাড়ি মধ্যমগ্রামে আমরা এত ফুড স্টল আগে দেখিনি, কিন্তু আফটার কোভিড রাস্তার দুই ধারে প্রচুর ফুড স্টল হয়ে গেছে। ফুড ব্লগার্সের উৎপত্তি কবে থেকে হলো? এই বেকারত্ব বেড়ে যাওয়ার পরেই। তার আগে কি ফুড ব্লগার্স ছিল? আফটার কোভিডই তো ফুড ব্লগার্সদের সোশ্যাল মিডিয়াতে এই যে ক্রেজটা এসছে। নিজেই এসে কিছুদিন আগে ঝালমুড়ি খেয়ে গেলেন সেই হকারদের কাছ থেকে, ঝালমুড়ি খেয়েছেন, দোকানে খেয়েছেন, এই ব্যাপারে মানে আমার অত আইডিয়া নেই। তবে হ্যাঁ, ঝালমুড়ি খেয়েছেন। ঝালমুড়ি আমাদের তো কিছু করতে হবে, ঝালমুড়ি খেতে হবে, চা খেতে হবে, চা বানিয়েও কিন্তু বিজনেস করা যায়। আমি একজন মানুষ আজকে চাকরি বাকরি পাচ্ছে না প্রপারলি, তাকে তো বিজনেস করতে হবে। তো ইঞ্জিনিয়ার, আপনি যারা বাংলার মানুষ, তাহলে আপনি এটা বিচার করে কি বলবেন যে ঝালমুড়িটা উনি খেয়ে গেছেন, হকার থেকেই তো প্রধানমন্ত্রী খেয়ে গেছে, তো আপনি এই জায়গায় দাঁড়িয়ে কি বিচার করবেন? তাহলে এটা সবই এদের সব নাটক ছিল এইগুলো। ভোটে আসার জন্য একে তো এসেছে চুরি করে, তারপরে এসে এখনো বলছেন চুরি করে এসছে, মানে বলছেন ভোট চুরি হয়েছে। আমাদের যে জননেতা অভিষেক ব্যানার্জি কি বলেছে যে আমাদের যে ইভিএম মেশিন ছিল সেইখানে যখন ভোট গণনা হয় তখন 55% চার্জ ছিল, আর যখন ভোট গণনা কেন্দ্রে 95% চার্জ হয়ে যায়। ওটা কি করে হয়? তার কি কোনো অ্যান্সার ওরা দিতে পেরেছে? তারা কিন্তু অ্যান্সার দিতে পারেনি কোনো।